আসসালামু আলাইকুম। আজকে একটু আলোচনা করি পিয়ার পদ্ধতির নির্বাচন নিয়ে। ইংরেজিতে যাকে বলে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা সংখ্যানুপাতিক নির্বাচন। এই পিয়ার নিয়ে আমাদের পিনাকিদা একটা সুন্দর ভিডিও করেছেন, যার টাইটেল ছিল সংখ্যানুপাতিক নির্বাচন ভালো নাকি মন্দ। ন্যাচারালি হুমড়ি খেয়ে পড়লাম, এবং আমার মতো অনেকেই হুমড়ি খেয়ে পড়েছেন, কারণ পিনাকিদার মানে কোনো কন্টেন্ট মানে অনেক কিছু শিক্ষণীয় আছে। আমি নিজেও ওনার একজন ভক্ত, আপনারা জানেন, প্রায়শই ওনার প্রশংসা করে কথা বলি, এবং উনি যখন এই পিয়ার নিয়ে একটা কন্টেন্ট তৈরি করেছেন, ন্যাচারালি আমি ওটা দেখবার জন্য আগ্রহ প্রকাশ করলাম এবং অনেক কিছু শিখবার জন্য আগ্রহ প্রকাশ করলাম। কারণ পিনাকিদার অনেক পড়াশোনা আছে, পিনাকিদা অনেক শিক্ষিত একজন মানুষ এবং অনেক বড় একজন ইউটিউবার, এবং বাংলাদেশে অত্যন্ত পপুলার একজন ইউটিউবার, এবং উনি আমাদের অনেক ব্যাপারে পথ প্রদর্শন করে থাকেন। এবং ওনার কোনো ভিডিও দেখে আপনি কখনো মানে লুজার হবেন না, আপনি ভাববেন না যে অহেতুক দেখলাম। উনি এমন একজন কন্টেন্ট ক্রিয়েটার। তো ন্যাচারালি দেখলাম, তো পুরোটা দেখে না আমি কিছু বুঝলাম না। আমি বুঝলাম না এই জন্য যে পিনাকিদা কী বলতে চেয়েছে। পিনাকিদা তো এখানে লিখেছে ভালো না মন্দ, কিন্তু আমি তো সমস্ত কিছু মন্দ দিক দেখলাম, একটা ভালো দিক পিনাকিদা বললো না। কেন বললো না আমি জানি না। তাহলে আমার কথা হলো, পিনাকিদার টাইটেলটা দেওয়া উচিত ছিল পিয়ার পদ্ধতি বা সংখ্যানুপাতিক নির্বাচন মন্দ। এই ভালো শব্দটা পিনাকিদা আপনি কেন লিখলেন? আমাদেরকে আকর্ষিত করবার জন্য? আমার মনে হয় তাই, বলে তো আমরা আবার কেউ দেখবো না। এই ভালো বা মন্দ, আপনি শুধু মন্দটাই বলে গেলেন, ভালো কিছুই বললেন না রে ভাই। আপনার কাছ থেকে তো আমরা ভালো ভালো কথা শুনতে চাই। পিয়ার পদ্ধতি কি পিনাকিদা? আপনি অনেক শিক্ষিত, আপনি অনেক জ্ঞানী লোক, আমি একদম ক্ষুদ্র মানুষ। আমি শুধু আপনার কাছে জানতে চাই, পিয়ার পদ্ধতিতে কি কোনো ভালো দিক নেই? আছে তো, আপনি নিজেও জানেন। কেন বললেন? অনেকেই আপনার এই কন্টেন্টের নিচে গিয়ে এমনও কমেন্ট করছে, আপনি কি মানে কোনো লাইনচ্যুত হচ্ছেন নাকি? আপনি কি কোনো দলকে সাপোর্ট করছেন নাকি? আমি কি দুই একটা কন্টেন্ট পড়ি দাদা, কিছু মনে করবেন না। হ্যাঁ, পড়ি দুই একটা কমেন্ট। সুলতান টিপু লিখেছেন, পিয়ার পদ্ধতিতে সমস্যার দিক তুলে ধরেছেন, ভালোর দিকও তুলে ধরিয়েন। তার উত্তরে এমনি মামুনুল হাসান লিখেছেন, পেইড এপিসোড ব্রু, মানে ইঙ্গিত করেছে আপনি কোথা থেকে কোনো আর্থিক সহায়তায় এই এপিসোডটা তৈরি করেছেন। শফিকুল ইসলাম লিখেছেন, পোল্ট্রি নিলেন দাদা, পিয়ার চাই সবসময়ই। তার উত্তরে এমনি সাজ্জাদ লিখেছেন, দাদা বিক্রি হয়েছে। পল্লী কৃষি টিভি লিখেছেন, দাদা এখন বিএনপি ভাষায় কথা বলে, আমরা পিয়ার নির্বাচন চাই। তার উত্তরে নুরুল আলম টিভি লিখেছেন, সহমত। শাখাওয়াত সুমন লিখেছেন, জামাতের স্পন্সরে কিছুদিন ভিডিও করেছে, এখন বিএনপির স্পন্সর চলছে। তার উত্তরে নাসরিন আক্তার এফডিসি লিখেছেন, সহমত, ইনকিলাব জিন্দাবাদ। উচিত কথা লিখেছেন, এতদিন মনে করেছিলাম দেশপ্রেমিক দুজন মানুষ হয়তোবা আছে, একজন আপনি আর একজন ইলিয়াস, কিন্তু ইদানিং মনে হচ্ছে আপনাদেরকেও সুবিধাবাদী। দুঃখিত উচিত কথা বলার জন্য। মার্কাজুল নাজাত লিখেছেন, ইদানিং পিনাকি ভট্টাচার্যের আলোচনা কেমন যেন লাগছে, মনে হচ্ছে বিএনপির কাছে বিক্রি হয়ে গেছে, 180 ডিগ্রি ঘুরে যাচ্ছে। তার উত্তরে সৈকত খান লিখেছেন, এডিটর সাহেব দুষ্টু হয়ে যাচ্ছে। এবি আজাদ লিখেছেন, মুক্তির নামে কুযুক্তি। তার উত্তরে সব কথা সবসময় আমি। উনি লিখেছেন, এখন কেমন জানি বিএনপির পক্ষ নিয়ে কথা বলেন দাদা। এরকম অজস্র কমেন্ট আছে যেখানে আপনার প্রশংসা করেছে, এবং বেশ কয়েকটা কমেন্ট আছে যারা ইনডাইরেক্টলি বলতে চাচ্ছে আপনার এই এপিসোডটা দেখে ওনারা বুঝতে পেরেছে আপনি বোধহয় কোনো একটা দলকে সাপোর্ট করছেন। এই কথাগুলো কিন্তু বাজারে দাদা বেশ কিছুদিন যাবৎ আসছে। আমরা ইলিয়াস সাহেবেরও কিছু কন্টেন্ট দেখে আমরা কিছু রাজ করতে পেরেছিলাম, উনিও কি কোনো একটা দলকে সাপোর্ট করেন কিনা, বা কনক সারোয়ার সাহেবের একটি ইন্টারভিউয়ের সময় অনেকগুলো কমেন্ট দেখেছি, ওখানেও মানুষ বলেছে যে আপনারা কি দল চেঞ্জ করেছেন কিনা বা কোনো দলকে সাপোর্ট করছেন কিনা। মানে মোট কথা বাজারে একটা কথা উঠেছে যে আপনি ইলিয়াস সাহেব এবং
কনক সরোয়ার সাহেব আপনারা নাকি মোটামুটি একটা দল চেঞ্জ করে একটা দলকে সাপোর্ট করছেন। কিন্তু দাদা আপনাকে বলছি, ইলিয়াস সাহেবকে বলছি এবং কনক সরোয়ার সাহেবকে বলছি, আপনাদের তিনজনকে বাংলাদেশের মানুষ এক ধরনের দেবতা ভাবে। আপনারা যা বলেন তাই মানুষ বিশ্বাস করে, আপনারা যা বলেন তাই মানুষ শুনে, এবং আপনি তো সেটা নিজেও জানেন। আপনার কথায় 32 নম্বর পর্যন্ত ভাঙা হয়েছে। মানুষ কতটুকু ডেডিকেটেড আপনাদের প্রতি। আপনারা যদি কখনো জনগণকে ভুলে গিয়ে কোনো দলকে সাপোর্ট করেন তাহলে হয়তো বা আপনারা ভুল করছেন। আমি জানি আপনারা সেটা করবেন না। আপনি এই যে পিআর পদ্ধতি নিয়ে যে এপিসোডটা করেছেন, এখানে আপনার বোধহয় সময়ের অভাব ছিল, বা আপনি কোনো কিছু অন্য কাজে ব্যস্ত ছিলেন, বা আপনি অন্যমনস্ক ছিলেন। নইলে আপনি একতরফা এই পদ্ধতিটাকে একদম নেগেটিভভাবে খারাপ বলতে পারতেন না। আপনি কিন্তু একটি ভালো দিক দেখাননি দাদা। এই জন্য আমি প্রথমেই বলেছি এটার টাইটেল দেওয়া উচিত ছিল পিআর পদ্ধতির মন্দ দিক। ভালো শব্দটা আপনি লিখেছেন। এনিওয়ে, এবারে কিছু গঠনমূলক আলোচনা করি। পিআর পদ্ধতিটা কি বন্ধুরা? আগে আপনাদেরকে বুঝতে হবে পিআর পদ্ধতিটা কি। আমি যে দেশটাতে আছি, আমি আগেও একবার বলেছি, এটা হলো সুইডেন। এখানে পিআর পদ্ধতি চলছে, এবং আপনারা জানেন যে পৃথিবীর প্রায় 90টি দেশ পিআর পদ্ধতিতে সরকার চালাচ্ছে। এই পিআর পদ্ধতির একটা পরিষ্কার যে নিয়ম আছে, 3টি যে নিয়ম আছে, এগুলো কিন্তু পিরাকিদা অ্যাভয়েড করে গেছে। কিভাবে পিআর পদ্ধতিতে নির্বাচন করা হয়? 3টি যে পদ্ধতি আছে সেগুলো হলো, একটা হলো ওপেন লিস্ট, একটা হলো ক্লোজ লিস্ট, এবং শেষটা হলো মিক্সড প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। তো এখন কথা হচ্ছে যে আমরা কোনভাবে আপনার এই পিআর পদ্ধতিতে যাচ্ছি বাংলাদেশে। ওপেন লিস্ট মানে আপনি যখন ভোট দিতে যাবেন, আমি যেমন সুইডেনে আছি, এখানে ওপেন লিস্ট পিআর পদ্ধতি হয়। সেখানে যাবার পর আপনাকে ভোট কেন্দ্র থেকে এরকম যতগুলো পার্টি আছে ততগুলো কাগজ দিবে। এটা একটা পার্টির কাগজ। এখানে লেখা আছে এই পার্টিতে কে কে সম্ভাব্য এমপিতে দাঁড়াচ্ছে, বা এই 3 জন দাঁড়াচ্ছে, বা এই 4 জন দাঁড়াচ্ছে, বা 1 জন দাঁড়াচ্ছে, বা 2 জন দাঁড়াচ্ছে, এদের নামটা লেখা থাকবে। আমি এইভাবে বুঝাই যে মনে করেন আমার বাড়ি ময়মনসিংহের কনস্টিটিউন্সি থেকে আমি যখন ভোট দিতে গেলাম তখন আমাকে লিস্ট দিল, এরকম কাগজ দিবে, যতগুলো পার্টি আছে 10টা থাকলে 10টা কাগজ আসবে। এই কাগজটা যখন আমি দিয়ে দেবো, আমি পার্টিটাকে ভোট দিলাম। কিন্তু ওপেন লিস্টে এখানে কিন্তু নাম লেখা থাকবে এই পার্টির, মানে এই বিএনপির কে কে সম্ভাব্য এমপি হবে। নাম দেওয়া থাকলো মিস্টার এক্স, মিস্টার ওয়াই, মিস্টার জেড। আপনি দেখলেন যে এখানে যে 3 জনের নাম দিয়েছে, 3 জনের একজনও আপনার পছন্দ নয়। আপনি এইটাকে রেখে দিবেন। রেখে দিয়ে আপনি বের করবেন জামাতেরটা। জামাতে দেখলেন সেখানে যাদের নাম দেওয়া আছে সেখানেও আপনার কোনো পছন্দের পার্টি নেই, আপনি আবার সেটাও রেখে দিলেন। এগুলো সব আপনার হাতেই থাকবে। এবং আপনি পরে বের করলেন এনসিপিটা। এনসিপিতে দেখলেন আপনার একজন সম্ভাব্য প্রার্থী আছে, আপনি এটাকে ওখানে দাগ দিয়ে, এনসিপিতেও কিন্তু 2 জন বা 3 জনের নাম দেওয়া আছে, এদের 3 জনের মধ্যে একজন এমপি হবে সেই এলাকার। তো তখন আপনি সেখানটার নাম দিয়ে আপনি ভোটটা দিয়ে আসলেন। এই যে ভোটটা দিলেন, এটা পিআর পদ্ধতিতে যে ভোটটা দিলেন, এটা দলের জন্য গেল। আর ওই যে আপনি নাম লিখেছেন যে আপনি কাকে দিবেন, 3 জনের মধ্যে কাকে চান, এগুলো পরে সমস্ত দেশে কাউন্ট হবে। মানে ওই এলাকাতে সবচেয়ে বেশি কে ভোট পেয়েছে, ওখানে মিস্টার এক্স ওয়াই জেড দাঁড়িয়েছিল, মিস্টার জেড সবচেয়ে বেশি ভোট পেয়েছে, মিস্টার জেড হবে সেখানকার মেম্বার অফ পার্লামেন্ট। কাজেই পিআর পদ্ধতিতে আপনি বেসিক্যালি 2টো ভোট দিলেন, একটি দিলেন এনসিপিকে, একটি দিলেন এনসিপির অমুক প্রতিনিধিকে। আরেকটা হচ্ছে ক্লোজ লিস্ট, সেখানে কোনো নাম দেওয়া হবে না, সেখানে কোনো নাম থাকবে না, আপনি জানবেনও না কে এখানকার এমপি হবে। তবে এগুলো জানা যায় কানাঘুষা করে। আমরা জানতে পারি এইভাবে যে এই পার্টি যদি আনুপাতিক হারে সিট পায় তাহলে কে সম্ভাব্য এমপি হতে পারবে। আর যেটা আছে আপনার মিক্সড মেম্বার প্রপোর্শনাল, এইটা হলো যে ধরুন আমাদের দেশে 300 জন এমপি থাকে এবং 200 জন এমপি আগের যে সিস্টেম এফপিটিপি সিস্টেম যেটা আছে বর্তমানে যেটা চালু আছে, সেইভাবে 200 জন এমপি নির্বাচিত হবে ডাইরেক্ট ভোটে, আর 100 জন হবে এই পিআর সিস্টেমে।
তো 300 জন হয়ে গেল। এইখানে যদি 300 জন এইভাবে আসে যে 2 জন পূর্বের সিস্টেম FPTP-তে, তাহলে আর যে 100 জন আসবে সেখানে আসবে পিয়ার সিস্টেমে। ওরা এসে এদের সাথে যোগ হবে। তো 200 আর এই 100 কিন্তু আলাদা। এই 100 কিন্তু একটা বিরোধী দল হিসাবে তখন কাজ করবে। দাদা, আপনি এই কথাগুলো সব অ্যাভয়েড করে গেছেন। অ্যাভয়েড করে আপনি শুধু বারবার বলেছেন বেলজিয়ামের প্রবলেম, ইসরায়েলের প্রবলেম। বেলজিয়ামের যে প্রবলেমটা বলেছেন, এটা তো আজকের প্রবলেম না দাদা। বেলজিয়াম 2 দেশ 1 রাজ্য, এটা সবাই জানে। আজকে বহু বছর যাবৎ এই ফ্ল্যান্ডার্স বা ফ্লেমিশ যারা আছে বা ওয়ালুনিয়া বা আপনার ভাষায় ওয়ালুন যারা আছে, এই 2 জাতির বাইরেও বেলজিয়ামে আরেকটি জাতি আছে, সেটা হলো ব্রাসেলস। সেটা আপনি অ্যাভয়েড করে গেছেন। এই ব্রাসেলস যে গোষ্ঠীটা, তারা কিন্তু ডাচ এবং ফ্রেঞ্চ 2 ভাষায় কথা বলে, তাই না? আপনি জানেন এগুলো সব, আপনি অ্যাভয়েড করে গেছেন। এই ব্রাসেলসরাও কিন্তু ওই পিয়ার সিস্টেমে যখন ভোট হয়, ওরা একটা বিরাট ভূমিকা পালন করে। আপনি যেটা বলছেন বেলজিয়াম যে কোনো সময় বিভক্ত হয়ে যাবে, এই সুযোগটা বোধহয় খুব নেই। কারণ তারা এই সমস্যাটা, এই জাতিগত সমস্যাটা তারা বহু বছর যাবৎ ভোগ করে আসছে এবং এটা এইভাবেই চলছে এবং বাকি জীবনে এইভাবেই চলবে। ওরা সভ্য জাতি, ওরা ভাগাভাগি করবে না। কারণ ওয়ালিয়ন এবং ফ্লেন্ডার্সদের মধ্যে যে বৈষম্যটা, সেটা হলো ওয়ালিয়নরা ভাবে তারা বেশি ট্যাক্স দেয়, ফ্লেন্ডার্সরা সেগুলো ভোগ করে। এগুলো নিয়ে জাতিগত সমস্যা, সেখানে কিন্তু ভারসাম্য রেখে দিয়েছে ব্রাসেলসরা। এরা 2 ভাষায় কথা বলে। এরা যেহেতু 2 ভাষায় কথা বলে, কাজে ওরা একটা সমতা নিয়ে আসতে পারে। এই জন্য বেলজিয়ামকে বলা হয় 2 রাজ্য 1 দেশ। এখন আসি আমরা ইসরায়েলের ব্যাপারে। ইসরায়েলের ব্যাপারে আপনি যে কথাটা বলেছেন দাদা, এখানে আমি একটু দ্বিমত পোষণ করছি অত্যন্ত বিনয়ের সাথে। আপনি যে বলেছেন ইসরায়েলে 5% মৌলবাদীরা সরকারকে যেহেতু সমঝোতা করে তাদেরকে সাপোর্ট দিয়ে সরকার টিকিয়ে রাখে, এর জন্য ওরা যা বলে সরকার তাই করে। দাদা, আপনার কি মনে হয় এই 5% ব্যতীত বাকি যে 95% যারা আছেন ইসরায়েলে, এরা কি মুসলিমদের খুব ভালোবাসে? এরা কি মুসলিমদের আপন মনে করে? এই ইহুদিরা কি মুসলিমদের শত্রু নয়? অবভিয়াসলি এরাও শত্রু। এই দোষটা এখন দেওয়া হচ্ছে সেই 5%-এর উপর। সেই 5% একা কিন্তু এত কিছু করতে পারে না, যেখানে 95% যারা আছে ওই ক্ষমতায়, এরা সবাই মুসলিম বিরোধী। এরা সবাই ফিলিস্তিনিদের উপর অত্যাচার করতে আনন্দ ভোগ করে। এখানে এই 5%-এর দোষ দিয়ে কোনো লাভ নেই। আর ওখানে পিয়ার পদ্ধতির জন্য এটা হচ্ছে, এটা বোধহয় দাদা আপনি ঠিক বলেননি। এটা আপনি কেন বললেন আমি বুঝতে পারলাম না। আপনি হয়তো ভেবেছেন যে নেগেটিভ কথাগুলো যদি বলে দেই তাহলে মানুষ একটু সাবধান হবে, কিন্তু আপনার কন্টেন্টে গিয়ে কমেন্টস দেখবেন, অনেকেই কিন্তু বলছে আপনাকে যে আপনি শুধু নেগেটিভ বললেন, পজিটিভ তো কিছুই বললেন না। আপনি যে দেশটাতে আছেন সেখানেও তো পিয়ার পদ্ধতি, সেখানকার কথাও তো বললেন না। ফ্রান্সে তো বহু বছর যাবৎ পিয়ার চলছে। শুধু ফ্রান্স কেন, হোল ইউরোপ, মানে পৃথিবীতে সোজা কথা বন্ধুরা 3টি বড় দেশ, সেটা হলো যুক্তরাষ্ট্র মানে আমেরিকা, যুক্তরাজ্য মানে গ্রেট ব্রিটেন মানে ইংল্যান্ড যেটা আর কি, যেটা বললে বিলাত যেটা বলি আমরা, এবং ভারত। এই 3টা দেশতে এই 3টা দেশে পিয়ার পদ্ধতি নাই। আদারওয়াইজ পৃথিবীর সমস্ত বড় বড় দেশে, ব্রাজিলই ধরেন আর যাই ধরেন, সব পিয়ার পদ্ধতিতে চলছে। যেহেতু ভারতের প্রসঙ্গ আসলো, সেখানে আমি একটা কথা বলতে চাই। আপনি প্রথমেই বলেছেন আপনার কন্টেন্টের যে জামায়াতের গোলাম আজম সাহেব 2005 সালে একটা বই লিখেছিলেন, সেখানে পিয়ার নিয়ে কিছু কথা বলেছেন। সেখানে উনি 2টো কথা আপনি উদ্ধৃতি দিয়ে বলেছেন। 3 নম্বর প্যারাগ্রাফে ছিল যে এই পিয়ার পদ্ধতি বামরাও চায় এবং এরশাদও চায়, এবং আপনি সাথে সাথে বলেছেন বামরা যেহেতু চায় সেটা ইন্ডিয়ান একটা ধারণা, এবং এরশাদ যেহেতু চায় সেটাও ইন্ডিয়ার একটা ধারণা। আপনি এখানেও ইন্ডিয়াকে টেনে এনেছেন। এখানে পিয়ারের সাথে ইন্ডিয়ার তো কোনো সম্পর্ক নেই দাদা। ইন্ডিয়াতে তো পিয়ার সিস্টেম নেই। কাজে এখানে জামাতের আমির যদি সিপিবি বা বাম দলের সাপোর্টে কথা বলে বা এরশাদের সাপোর্টে কথা বলে, এতে কিন্তু প্রমাণ হয় না যে জামাতে ইসলাম ভারতের দালাল হয়ে গেছে। আমরা সবাই জানি বা জামাত ইসলাম
কখনোই ভারতের দালাল ছিল না এবং এখনও মনে হয় ভারতের দালাল নেই। জামাতকে এই কথাটা বলে আপনি কি বোঝাতে চাইছেন সেটা বুঝলাম না। মানে এখানেও আপনি একটা খোঁচা দিয়ে দিলেন, মানে এখানেও জামাতকে ভারতের দালাল বানিয়ে দিলেন। এটা বোধহয় আপনার এই পিয়ার পদ্ধতির এই আলোচনার মধ্যে আসা উচিত ছিল না। কারণ আমি আবারও বলছি যে আপনাকে মানুষ প্রচণ্ড শ্রদ্ধা করে, আপনার কথা মানুষ শিরোধার্য মনে করে পিরাকিদা যা বলেছে তাই সত্য, তাই সত্য, তাই সত্য, আমরাও তাই বিশ্বাস করি। সুতরাং আমাদেরকে যদি আপনি মিসগাইড করেন তাহলে আমরা ভুল পথে যাব। আমরা তো আপনাদের অনুসারী। আপনারা এই যে 3 জন মহান নেতা আছেন বিদেশে বসে এই বাংলাদেশের সাধারণ জনগণের কথা সবসময় বলে আসছেন, সেটা আওয়ামী লীগের সময় তার বিরুদ্ধে বলেছেন, বর্তমানেও আপনারা এই সরকারের কোনো খারাপ কাজ হলে বলছেন। এগুলো মানুষ খুব ভালোভাবে নিচ্ছে এবং আপনাদেরকে প্রচণ্ড শ্রদ্ধা করে। বাংলাদেশে এমন কোনো মানুষ নেই, 2-1 জন বাদ দিয়ে যারা সরাসরি আওয়ামী লীগ করে, তাদের কথা বাদ দিলে সমগ্র মানুষই আপনাদেরকে পছন্দ করে, আপনাদের 3 জনকে বেশ ভালোভাবে মাথায় তুলে রাখে। যে আপনারা যখন কোনো কথা বলবেন আপনাদের কথার মধ্যে এমন কোনো কথা থাকা উচিত নয় যেখানে একটা স্মেল পাওয়া যায়, একটা গন্ধ পাওয়া যায় যে আপনি একটা দলের হয়ে কিছু বলতে চাচ্ছেন। এই জিনিসটা মানুষ ভালোভাবে নেবে না। আমি বললাম, এতে করে আপনি রাগ করেন আর যাই করেন, আপনাকে ভালোবাসি, আপনাকে শ্রদ্ধা করি, এর জন্য আমি আমার মনের কথাগুলো বলে দিলাম। আপনার এই ভিডিওটা নিয়ে এনামুল সাহেব নামে একজন ভদ্রলোক আছে, উনি বর্তমানে একজন বলছে শিক্ষক, উনি প্রায়শই ভিডিও করেন, উনি ছোটোখাটো একজন ইউটিউবার, ছোটোখাটো বলছি খুব কম ওনার সাবস্ক্রাইবার। আপনার তো মিলিয়ন, আপনার কথা বাদ, আপনার তো সব ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটার, উনি একজন ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটার। উনিও খুব সুন্দর করে আপনার কাছ থেকে জানতে চেয়েছেন যে আপনি যে কথাগুলো বলছেন এখানে অনেকগুলো কথা হয় আপনি অ্যাভয়েড করে গেছেন, নয় আপনি ভুলে গেছেন। আমি আপনাকে সরাসরি বললাম, আপনি কি ভুলে গেছেন নাকি আপনি ইচ্ছা করে বলেননি? এই কথাটা আপনাকে একটু বলা উচিত। এনামুল সাহেবও খুব রিকোয়েস্ট করেছে আপনাকে যে আপনি একটু আরও এলাবোরেটলি বলবেন যে পিআর পদ্ধতিতে কি সুবিধা আছে। শুধু তো অসুবিধার কথা বললেন, একটু সুবিধার কথাগুলোও বলবেন, তাহলে জনগণের জন্য সুবিধা হবে। কারণ আবারও বলছি, বাংলার জনগণ আপনার দিকে তাকিয়ে থাকে, আপনার কোনো কথাকে বেদ বাক্য মনে করে। আপনি যেটা বলেন মনে করে পিনাকিদা বলেছে, মানে দ্যাট ইজ রাইট। এই জায়গাটার থেকে আপনি সরবেন না। এই জায়গাটা থেকে আপনি সরলে আমরা সবাই হেলে যাব। আমরা চাচ্ছি আপনাদের এই যে 3 জন মহারথী আছেন, আপনি আবারও বলছিলাম, আপনি ইলিয়াস ভাই এবং কনক ভাই, আপনারা মেহনতি জনগণের পক্ষে আছেন, বাংলাদেশের আপামর মানুষের পক্ষে আছেন। আপনারা আমাদের পক্ষেই থাকবেন, মেহনতি মানুষের পক্ষেই থাকবেন। আপনারা কোনো দলকে সাপোর্ট করবেন না, সেটা যে দলই হোক। তাতে করে আপনাদের যে এখন মানুষ মাথার উপরে রেখেছে সেখান থেকে হয়তোবা সরে যাবে সবাই। শেষাবধি আপনাকে অনুরোধ করছি, দাদা পিআর পদ্ধতি নিয়ে আপনি আরেকটা ভিডিও করবেন। এটা এনাম সাহেবের একটা রিকোয়েস্ট, আমারও একটা রিকোয়েস্ট। আপনি এর সুবিধাগুলোও বলবেন, এর অসুবিধাগুলোও বলবেন। তাহলে আমরা যারা বাংলাদেশের পিআর পদ্ধতি সম্পর্কে সম্যক জ্ঞান রাখি না, তারা খুব উপকৃত হবে। এর মধ্যে আপনার কথা, আপনার যে পড়াশোনা, আপনার যে বিশ্লেষণ, তেমনটি করে তো আর আমরা বলতে পারবো না। আমরা শুধু এটুকুই বলতে পারি যে পৃথিবীর অনেকগুলো সভ্য দেশে এগুলো হচ্ছে, আমরা তো কোনো অসভ্য জাতি নই, আমরা কেন পারবো না? আপনি একবার বলেছেন যে ইউরোপের সব কিছু যদি আমরা নেই তাহলে ইউরোপে যে মদ ফ্রি, অমুকটা ফ্রি, আমাদের এখানেও কি সেটা হবে? এটার সাথে বোধহয় দাদা এই কথাটা যায় না। ইউরোপের ভালো জিনিসগুলো আমরা নেব, আমরা তো ইউরোপের ভালো জিনিসগুলো নিতে পারি, খারাপ জিনিসগুলো কেন নেব, তাই না? কাজেই আপনার কন্টেন্টটা দেখে অনেকেই যেমন আশাহত হয়েছে, আমি আশাহত হই না, আমি 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 ভাবছি বা আমি বুঝতে চেষ্টা করছি আপনার এইখানে ভিডিওটা তৈরি করার ব্যাপারে বোধহয় কোনো ল্যাকিংস ছিল বা কোনো প্রেশার ছিল। অন্যরা যেমনটি করে বলছেন যে আপনি কারো প্রেশারে করেছেন বা কাউকে সাপোর্ট করার জন্য বলেছেন, আমি সেইভাবে বলছি না। আমি যেটা বলছি সেটা হলো আপনার কাছ থেকে আমরা ন্যায়নিষ্ঠ খবর চাই, আপনার কাছ থেকে আমরা উপদেশ চাই। আপনার দিক নির্দেশনায় বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে একটা বিরাট অংশ আপনার দিক নির্দেশনায় চলতে চায়। আপনি অবশ্যই আমাদেরকে সেই সঠিক পথটা দেখাবেন। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ।